দেখো বস্তুর আমরা আজকে পড়বো আগের দিন কি পড়ছিলাম, আর্কিমিডিসের সূত্র পড়ছিলাম, প্রবণতা পড়েছি। বলছি আগের দিন কি কি বলেছি, প্রবণতা মানে আর্কিমিডিসের সূত্রটা কি বলছিলাম, যে একটা বস্তুকে যদি আমরা কোনো তরলে, হ্যাঁ, নিমজ্জিত করি, মানে ডোবাই, ঠিক আছে, দেখা যায় এই যে এই বস্তুটা কি করে, কিছুটা জল অপসারিত করে, মানে সরিয়ে দিয়ে নিজে সেই জায়গা দখল করে। বলছে এই যে জলটা সে সরিয়ে দিয়েছে, বা যে যে পরিমাণ যে জলটা সে সরিয়েছে, মানে তার ওজন, মানে আমরা কি করছিলাম এখানটায়, যে এখানে একটা কি করে নল লাগিয়ে এখানে একটা পাত্র নিয়েছিলাম, হ্যাঁ, পাত্র নেওয়ার পর বস্তুটাকে ডোবাচ্ছিলাম, এই পর্যন্ত জল ছিল, তারপর বস্তু ডোবাচ্ছিলাম, বস্তু দেখা গেল এই যে বস্তু ডোবানোর পর দেখা যাচ্ছে কিছু পরিমাণ জল এখানে পাত্রে এসেছিল, বা তরল পাত্রে এসেছিল, এখানটায় চলছে তো বল, পাত্রে এসেছিল। বলছে এই যে জলের আয়তন হয়, বস্তুর আয়তনের সমান হয়। এক নম্বর কি হয়েছিল বলছিলাম, যে বস্তুর আয়তন, যে বস্তুটাকে ডুবিয়েছি আমি জলের মধ্যে বা তরলের মধ্যে, সেই বস্তুর আয়তন এই জলের আয়তনের সমান। বলছিলাম বস্তুর আয়তন কি তরলের আয়তন সমান নাকি। তারপর কি বলছিলাম, এই বস্তুর ওজন বা এই অপসারিত তরলের ওজন, অপসারিত তরল বলা হচ্ছে, কি বলা হচ্ছে, অপসারিত মানে সরিয়ে দিয়েছে। বলছি অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন কি ছিল, প্রবণতা বলের সমান। কারণ বস্তুকে যদি তরলে ডোবাইলে কি হয়, বস্তুর উপর তরল কি করে, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তো নাকি, যার নাম কি প্লবতা বল বা প্লবতা, যা খুশি বলতে পারি। যে প্লবতা বলের মানটা কি আসলে, এই যে তরলটা সে সরিয়েছে বা অপসারিত করেছে তার ওজনের সমান। মানে এদিকে কাজ করে কি প্লবতা বল, উপর দিকে কাজ করে প্লবতা বল, প্লবতা, যার মান আমরা বের করেছি কালকের কি, রো এল ভি জিরো ভি নট জি, তাই তো আগের দিন একটা ক্যালকুলেশন করেছি তোমাদের সামনে। আর নিচের দিকে একটা বস্তু নিচের দিকে কি কাজ করে, ওজন বল কাজ করে। বস্তুর ওজন বলের নাম কি, ফর্মুলা কি, এমজি, এমজি মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। এবার আজকে আমরা পড়বো একটা বস্তুকে ডুবিয়ে দেবো, সে বস্তুটা কখন ভাসবে আর কখন সেটা ডুববে, আর কখন স্থিরভাবে ডুবে ভেসে থাকবে বা স্থির অবস্থায় ভাসবে, ঠিক আছে। এগুলো আজকে আমরা জানবো, আজকে আমাদের এইগুলো টপিক, ঠিক আছে। লেখো বস্তুর ভাষণ ও নিমজ্জন, বস্তুর ভাষণ ও নিমজ্জন। নিমজ্জনের শর্ত, আর একটা ছবি আঁকো পাশে, বস্তুকে দেখো, এটা দরকার নেই এখন, এইসব দরকার নেই, এই ছবিটা আঁকো এখানটায়। উপরে দেখাও প্লবতা বল, এখানে কি বস্তুর ওজন, নিচে দেখাও বস্তুর ওজন। হুম, হ্যাঁ ডোবানো বস্তু দেখো, দেখো না। তারপর আবার হেডিং, ছোট হেডিং দাও, ভাষণের শর্ত। একটা বস্তু কখন ভাসবে তরলে, ঠিক আছে। একটা বস্তু কখন ভাসবে, একটা বস্তুকে তাহলে তরলে ডোবাতে হবে আমাকে, তারপর দেখবো ভাসবে কিনা। উপরের দিকে কি কাজ করছে, প্লবতা বল, বা যাকে আমরা কি বলছি, অপসারিত তরলের ওজন। বলেছি কোনটা বেশি হতে বলতো, কখন ভাসবে বস্তুটা, উপরে আছে প্লবতা বল, নিচে আছে বস্তুর ওজন, কখন ভাসবে। হ্যাঁ অবশ্যই, একটা বস্তুকে ডুবালাম আমি, যদি বস্তুটার প্লবতা বল বেশি হয় কি হবে, বস্তুটা আস্তে আস্তে কি, প্লবতা বল মানে কি উপরের দিকে বল, উপরের দিকে বস্তুকে, উপরে একটা বস্তুকে তরল কি করছে, উপরের দিকে একটা বল প্রয়োগ করছে, হ্যাঁ সেটা প্লবতা বল। প্লবতা বল তাহলে কি, এই প্লবতা বল যখন বস্তু ওজনের থেকে বেশি হবে, তখন দেখা যাবে এই বস্তুটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে, তাহলে এটাই কি ভাষণের শর্ত। মানে যখন প্লবতা বল বা প্লবতা বল গ্রেটার দেন কি হবে, বা বস্তুর ওজন, বস্তুটার ওজন, আমি লিখে দিচ্ছি সব তোমাদের।
বস্তুর ওজন। এটা হচ্ছে মেন শর্ত, অ্যাকচুয়াল শর্ত এইটা। প্লবতা বল কি হবে? গ্রেটার দেন বস্তুর ওজন। মানে এটা হচ্ছে কি, প্লবতা বল এফ বি দ্বারা প্রকাশ করছিলাম আমরা, বা এটা মান দিয়ে বসিয়ে দেবো, কোনো সমস্যা নেই। রো এল, আগের দিন এই প্রমাণটা করিয়েছি ওদের, ঠিক আছে? এই যে মানটা, প্লবতা বলের মান কত হয়, রো এল ভি নট জি, কিভাবে এসছে তুমি আসো একদিন, পরে করে দেওয়া হবে। বস্তুর ওজন এইটা, এটা বেশি। এবার আমার ভাষাটা কি লিখবো? ভাষাটা কি লিখবো বলে, যখন প্লবতা বল বা অপসারিত তরলের ওজন বস্তুটির ওজনের থেকে বেশি হবে, তখন বস্তুটি তরলে ধীরে ধীরে ভাসতে থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে মেন জিনিস। যখন বস্তুর উপর প্লবতা বল বা অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের থেকে বেশি হবে, তখন বস্তুটি ধীরে ধীরে উপরের দিকে উঠবে এবং ভাসতে থাকবে, ব্যাস এটাই শর্ত। ধীরে ধীরে উপরে উঠবে এবং ভাসতে থাকবে, কিছু নেই, সহজ জিনিস। মেন শর্ত এইটাই তো লিখলাম অ্যাকচুয়ালি, তাই না? যেটা আমি এটা ফর্মুলা দেখালাম, এটা সেটাকে আমি লিখলাম এটা। দু নম্বর হেডিং দাও, নিমজ্জনের শর্ত। নিমজ্জন মানে ডোবা। রাজদীপ, বুঝতে পারছো? এইসব বন্ধ করো, ঠিক আছে? তোমার ভালোর জন্য বলা হচ্ছে, পড়াশোনা করো মন দিয়ে। মান টান রাখ আমার তো স্কুলে, তাই না? মান রাখবি না? আমার মান রাখবি না? কম পেয়ে গেছিস এত। বলছি যখন, দেখো বস্তুর ওজন কি বলা আছে, বস্তুটা কখন ভাসবে? যখন বস্তুর ওজন বেশি হবে। বস্তুর ওজন বেশি হবে কার থেকে? প্লবতার থেকে, ব্যাস। বা একটা বস্তু মানে এমজি বেশি হবে কার থেকে? রো, রো এটা পি না, রো মানে বাঁকানো পি, ঠিক আছে? রো এল ভি জিরো, এল মানে এটা হচ্ছে তরল, এই তরলের ঘনত্ব। ভি নট, জিরোটাকে নট বলা হয় ফিজিক্সে, ঠিক আছে? এগুলো ফিজিক্সে নট বলা হয়। এইটা হচ্ছে শর্ত, অ্যাকচুয়াল শর্ত। এটাকে যদি ভাষায় লিখি কি বলবো আমরা? যখন বস্তুর ওজন প্লবতা বল বা কি বললাম, অপসারিত তরলের ওজন। প্লবতা বলকে কি বলা হচ্ছে? অপসারিত তরলের ওজন। বুঝতে পারছিস? মাথায় ঢুকছে তো অল্প অল্প? কিছু সমস্যা নেই, সহজ জিনিস। এইটা পড়েছে, এগুলো এটা ছিল না? প্লবতা বল বা অপসারিত তরলের ওজনের থেকে বেশি হবে। বস্তুর ওজন, ঠিক আছে, বেশি বস্তুর ওজন প্লবতা বল বা অপসারিত তরলের ওজন থেকে বেশি হবে। হ্যাঁ, আগে ওজন লিখেছি আমি, বেশি হবে তখন বস্তুটি তরলে ধীরে ধীরে ডুবে যাবে, ব্যাস কাজ শেষ। এইটুকু লিখবে, বেশি কিছু লেখার দরকার নেই। এটাও লিখবে কিন্তু পরীক্ষায়, এটা লেখার পর এইটা দেখে দিবি, ঠিক আছে? সে তখন খুশি হয়ে যাবে, আরো সে বুঝতে পেরেছে বিষয়টা। পাশে যে ছবিটাও রেখে দিস, আর কোনো সমস্যা নেই। এবার হয়ে গেছে লেখা। এবার দেখো হেডিং দাও, সাম্যাবস্থার শর্ত। সাম্যাবস্থায় ভাষণের শর্ত, সাম্যাবস্থায় ভাষণের শর্ত। সাম্যাবস্থা মানে যখন উপরের বল, উপরে কি বল আছে, নিচে কি বল আছে, যখন দুটো বল সমান হয়ে যাবে। সাম্যাবস্থা মানে একটা বস্তুর উপর মোট বল কত? 0। হ্যাঁ, উঠবে না থাকবে, দেখাচ্ছি না, ছবিটা দেখেলে বুঝতে পারবি। দেখো দুটো কন্ডিশন দেখো ভালোভাবে। একটা বস্তু তরলে স্থির হয়ে ভেসে আছে, না উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে, ঠিক আছে? সেইটা সেই সাম্যাবস্থা মানে বলে দিচ্ছি তোমাকে। মনে করো একটা বস্তু এরকম আছে, তরলের মধ্যে বেশি আছে, তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বেশি আছে,
নিচের দিকে কি কাজ করবে আমার? ওজন বল। উপর দিকে প্লবতা। বা আরেকটা ভাবতে পারো, এরকম আরেকটা কন্ডিশন হতে পারে, দুটো কন্ডিশন হতে পারে এখানটায়। এই উপরে এখানে আছে তরল, আছে আছে তরল, কি হলো এই বস্তুটা কি হচ্ছে, এরকম অবস্থায় ভেসে আছে, অর্ধ নিমজ্জিত, কিছুটা নিমজ্জিত অবস্থায় ভেসে আছে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে আছে। তখন কি হবে? নিচের দিকে কি এমজি বল, উপরের দিকে কি বল, প্লবতা বল। এই দুটো কন্ডিশনে একটা জিনিস সমান থাকবে, তখন একই থাকবে। কখন ভেসে থাকবে? কখন স্থির হয়ে ভেসে আছে, মানে কি উপরের বল যা নিচের বল তা। মানে তখন আমরা বলতে পারি বস্তুর উপর মোট বল, নেট ফোর্স কি বলা আছে কে? নেট। বস্তুর উপর মোট বল কত? 0। সাম্যাবস্থা। এটা সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে এইটা, বস্তুর উপর সাম্যাবস্থা মানে ইকুইলিব্রিয়াম পজিশন। সাম্যাবস্থায় আসলে কি হয়? বস্তুর উপর মোট বল 0 হয়। মানে এমজি মাইনাস এফবি, এমজি মাইনাস এফবি মানে প্লবতা আর কি, ঠিক আছে? প্লবতা সমান কত? 0। দুটো কন্ডিশন দেখো, যখন বস্তুটা এটা কি আংশিক এটা কি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে আছে, এটা কি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে আছে, এটা কি আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে আছে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে আছে, স্থির হয়ে ভেসে আছে। তখন বস্তুর উপর কি মোট বল 0, মানে এমজি মাইনাস এম প্লবতা, বা এমজি সমান আমরা কি লিখতে পারি? প্লবতা বা এমজি সমান আমরা বলতে পারি রো। প্লবতা বলের মান কি? আগের দিন করেছি রো এল ভি নট জি। এইটা সাম্যাবস্থার শর্ত। আরো দুটো কন্ডিশন হতে পারে, এটা লেখো। দেখো আংশিক বা কি লিখবো? এটা লিখছি, এটা লিখছি, যেটা বললাম আমি সেটা লিখছি। আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কোন বস্তুর ওজন, মানে 1 নম্বর দিয়ে দিতে পারো কি, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কোন বস্তুর ওজন এবং প্লবতা বল সমান হলে বস্তু সাম্যাবস্থায় থাকবে। বস্তু সাম্যাবস্থায়, তো আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কোন বস্তুর ওজন এবং প্লবতা বল বস্তুর ওজন সমান হলে বস্তুটা কিসে থাকবে? সাম্যাবস্থায় থাকবে। 2 নম্বর কি বলা আছে? আগের দিন পড়েছিলাম প্লবতা কেন্দ্র পড়েছিলাম তো, হ্যাঁ? প্লবতা কেন্দ্র মানে একটা বস্তুর নির্দিষ্ট বিন্দুতে ধরা হয়। কি ধরা হয়? একটা বস্তুর উপর একটা প্লবতা বল একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে, লিখেছিলাম তো, ওটা প্লবতা কেন্দ্র বলা হচ্ছে। আর বস্তুর ভার কেন্দ্র মানে একটা জিনিস বুঝে নাও, ভার কেন্দ্র বস্তুর ওজন নিচে দিয়ে কাজ করে, ধরা হয় বস্তুর একটা নির্দিষ্ট বিন্দুতে নিচে দিয়ে কাজ করে। এই দেখো একটা কেন্দ্র ধরা হচ্ছে, ঠিক আছে? লেখো 2 নম্বর দিয়ে লেখো। এবং প্লবতা কেন্দ্র মানে যেখানে প্লবতা বলটা কাজ করছে, যে বিন্দুতে প্লবতা বল থেকে কাজ করছে, এইটা ঠিক আছে? আর ভার কেন্দ্র, ভার মানে হচ্ছে ওজন, ভার মানে হচ্ছে ওজন, ভার মানে হচ্ছে ওজন। ভার পড়েছিলাম না তোমাদের, এটা ছিল তো ভর কি, ভার কি? ভর মানে একটা বস্তুতে যতটা জড় পদার্থ আছে, আর ভার মানে বস্তুটার ওজন আসলে। প্লবতা কেন্দ্র ও ভার কেন্দ্র একই উলম্ব রেখায় থাকলে, মেনটা হচ্ছে এইটা তোমার, এটাই উলম্ব রেখায় থাকলে বস্তুটি সাম্যাবস্থায় থাকে, বস্তুটি সাম্যাবস্থায় থাকে। ক্লিয়ার? তোমাদের এই অঙ্কটা, এই সূত্রটা কাজে লাগবে, তোমার অঙ্ক করার সময় এই সূত্রটা কাজে লাগবে, যখন তোমার অঙ্ক করাবো যখন, ঠিক আছে? আজকের অঙ্ক হবে না, যদি সূত্র করে থিওরি করে আর কিছু পৃষ্ঠটান আছে ধরবো, ভাবছি পৃষ্ঠটানটা ধরে দেবো।
তিনটে জিনিস আমরা শিখলাম এখন পর্যন্ত। ভাষণের শর্ত কি? যখন এফবি মানে প্লবতা বল বেশি হবে কার থেকে? এমজি থেকে। 2 নম্বর কি শিখলাম? এমজি বেশি হবে কার থেকে? তখন কি বস্তুটা ডুবে যাবে। এখানে এফবি মানে হচ্ছে প্লবতা বল, ঠিক আছে? এত শর্টে লিখছি আমি। আর 3 নম্বর কি শিখলাম? সাম্যাবস্থার শর্ত কি? যখন এমজি সমান কি হবে? প্লবতা বলের সূত্র কি? প্লবতা বলের সূত্র কি? জি, তুই সামনে লেখা আছে। মানে প্লবতা বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্লবতা বল কোথায় গভীরতা দেখতে পাচ্ছিস? এখানে প্লবতা বলের গভীরতা কোথায়? যেটা বলি সেখান থেকেই বলতে হবে। রো এল মানে কার ঘনত্ব? না, তরলের ঘনত্ব। ভি জিরো মানে কার আয়তন? বস্তুর আয়তন, যে বস্তুটাকে ডোবাচ্ছি তার আয়তন। চাপের রাশিমালা কি? একটা বিন্দুতে, একটা তরলের মধ্যে একটা বিন্দুতে প্রযুক্ত চাপ যত হবে তার রাশিমালা কি? চাপের রাশিমালা বলো। তরলের মধ্যে কেন একটু বলি তো তুই, তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের রাশিমালা কি? কিরে কিরে চাপের রাশিমালা কি? চাপের রাশিমালাটা বলো। হ্যাঁ বলো। ক্লিয়ার? বুঝে দিচ্ছি এবার আমি। সবাই রেডি? পরের বার হয়ে গেছে সবার? এইটা অঙ্ক করতে কাজে লাগবে তোমার, মাথায় রাখবে এটা। এমজি সমান রো এল ভি নট জি, ঠিক আছে? আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব বলা হয়। কি বলা হয়? কোন বইতে ঘনত্ব লেখা আছে। রিলেটিভ ডেনসিটি বলা হয়েছে। কি বলা হচ্ছে? রিলেটিভ ডেনসিটি। আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। আগে আমরা ঘনত্ব জানি কি জিনিস? ঘনত্ব জানি তো আমরা। ঘনত্ব মানে কি? ঘনত্ব সমান ভর বাই, পড়েছি এটা আমরা। ঘনত্ব মানে রো সমান কি? এম বাই, তাই তো পড়েছি আমরা। মানে কোন পদার্থের একক আয়তনের ভরকে ভর বলে। কোন পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ভিডিও চলছে তো? হ্যাঁ, ঘনত্বের এসে একক কি ছিল? ঘনত্বের এসে একক কি ছিল বল? ভর বাই আয়তন। ভরের এসে একক কি? কেজি। আয়তনের এসে একক কি? কেজি পার মিটার কিউব। কি? আর সিজি একক কি? ভর বা ঘনত্ব মানে ভর বাই আয়তন। এটা হবে ভরের সিজি একক কি? গ্রাম। আয়তনের একক কি? সেমি কিউব। ব্যাস, প্রথম চ্যাপ্টারে করেছি না? এটা হচ্ছে ঘনত্ব। এবার আমরা পড়বো আপেক্ষিক ঘনত্ব বা গুরুত্ব। আপেক্ষিক ঘনত্ব মানে কি? আপেক্ষিক বিষয় আমরা বলি না, আপেক্ষিক পড়েছিলাম। আপেক্ষিক জিনিসটা কি পড়েছিলাম? বলেছিলাম স্থিতিগতি আপেক্ষিক বিষয় পড়েছিলাম। মানে কি স্থিতিগতি আপেক্ষিক? মানে কি কোন বস্তু স্থিতিগতিকে অন্য একটা বস্তুর সাপেক্ষে আমরা কি করছিলাম? তুলনা করছিলাম। অ্যাকচুয়ালি স্থিতিগতি কি? আমাদের মহাবিশ্বে কি বলছিলাম? চরম পরম স্থিতি বা পরম গতির কোনো অস্তিত্ব নেই। আসলে ওগুলো কি? স্থিতিগতি একটা নির্দিষ্ট অন্য একটা বস্তুর সাপেক্ষে, যাকে আমরা কি বলছিলাম? যার সাপেক্ষে তুলনা করছিলাম স্থিতিগতি, তাকে বলছিলাম নির্দেশতন্ত্র। মানে অন্য কারোর সাপেক্ষে যখন, এখানে কি বলা হচ্ছে? আপেক্ষিক ঘনত্ব। যখন কোন বস্তুর ঘনত্ব অন্য একটা বস্তুর সাপেক্ষে আমরা কি করব? তুলনা করব। এখানে বস্তুটা কে? কোন বস্তুর সাপেক্ষে করবো? নির্দেশতন্ত্রটা কি বলছি বুঝতে পারছিস না? যখন আপেক্ষিক ঘনত্ব মানে কোন বস্তু, জলের অন্য কোনো একটা বস্তুর ঘনত্ব, লোহার ঘনত্ব অন্য একটা বস্তুর সাপেক্ষে তুলনা করব, ঠিক আছে? তখন সেটা পাবো আমরা কি? আপেক্ষিক ঘনত্ব। লোহার আপেক্ষিক ঘনত্ব। এখানে কার সাপেক্ষে তুলনা করা হয়? জলের সাপেক্ষে তুলনা করা হয়। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের সঙ্গে তুলনা করা হয়। কোন বস্তুর ঘনত্বকে যখন আমরা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
জলের ঘনত্বের সঙ্গে তুলনা করব, তখন সেই বস্তুর যেটা পাওয়া যাবে সেটা কি পাওয়া যাবে? আপেক্ষিক ঘনত্ব। না না, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব বলছি, কারণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কত হয়? সর্বাধিক হয়তো প্রশ্ন পড়েছিল মনে তো দেখতো, তাহলে ওই জন্য 4 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। কি বলছি আমি? আপেক্ষিক মানে অন্য কারোর সাপেক্ষে তুলনা করা হয়, অন্য কারোর সাপেক্ষে তুলনা করা হয়। এই জন্য কোনো বস্তুর ঘনত্বকে যখন আমরা জলের সঙ্গে তুলনা করবো, জলের ঘনত্বের সঙ্গে তুলনা করব, তখন সেটা আমরা কি পাবো? সেই বস্তুর ঘনত্ব। আচ্ছা লেখো, আপেক্ষিক ঘনত্ব বলছি। বোঝা যাচ্ছে না? বোঝা গেলে বলতে হবে আমাকে, না বোঝা গেলে বলতে হবে। আপেক্ষিক ঘনত্ব বা গুরুত্ব একই জিনিস, ঠিক আছে? আমি সংজ্ঞা লেখাচ্ছি, পরে বুঝিয়ে দিই কি জিনিসটা। ওই যখন কোনো বস্তুর ঘনত্বকে একটা নির্দিষ্ট উষ্ণতায় বা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের সঙ্গে তুলনা করা হবে। সংজ্ঞাটা এটা জাস্ট বোঝানোর জন্য বলছি আমি। যখন অবশ্যই, যখন কোনো বস্তুর ঘনত্বকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের সঙ্গে তুলনা করা হয়, কারণ এটা তুলনামূলক মান। আপেক্ষিক মানে হচ্ছে তুলনামূলক, আপেক্ষিক মানে হচ্ছে তুলনামূলক। যখন কোনো বস্তুর ঘনত্বকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের সঙ্গে বা সাপেক্ষে, লেখো সাপেক্ষে, অ্যাকচুয়ালি সাপেক্ষে তুলনা করা হয়, তখন সেই বস্তুর আপেক্ষিক ঘনত্ব পাওয়া যায়। আচ্ছা, সাপেক্ষে তুলনা করা মানে কি বলতো? একটা বস্তুর সঙ্গে ঘনত্বের সঙ্গে আর একটা বস্তুর ঘনত্ব তুলনা করছি মানে কি? আসলে সেটা কি? ভাগ করছি, হ্যাঁ, বা অনুপাত করছি আমরা, তাই না? বা অনুপাত করছি, বা অনুপাত মানে কি? ভাগ। এটা ভাগ করা বলা হয়। একটা বস্তু সাপেক্ষে তুলনা করছি মানে জলে কোনো বস্তুর ঘনত্বকে যখন জলের সঙ্গে তুলনা করব, মানে সেই বস্তুর ঘনত্বকে আমরা জলের ঘনত্ব দিয়ে কি করব? ভাগ করব। এইটাই কিছু না, তুলনা করছি মানে এইটাই। ভাগ মানে আমরা কি জানি? অনুপাত। অনুপাত করাকে বলি আমরা ভাগ। লিখিত দেখি না, 5:5 আমরা অঙ্কে দেখেছি 5/2, সেটাকে লিখতে পারি 5:2, লিখি না? ওইটাই তো, ওইরকম। তাহলে সংখ্যাটা লিখে দিই নাকি আগে, তারপর আমি ইকুয়েশনে আসছি। হ্যাঁ, আগে সংখ্যাটা লিখো। কি বলবো? কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, হ্যাঁ, কোনো বস্তুর ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে ওই বস্তুর আপেক্ষিক ঘনত্ব বলে। ব্যাস, ফুলফিল। লিখে দিচ্ছি না? কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, লিখে দিচ্ছি না, তাপমাত্রায়, রাজদীপ হচ্ছে তো, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বস্তুর ঘনত্ব তো এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে ওই বস্তুর আপেক্ষিক ঘনত্ব বলে বা আপেক্ষিক গুরুত্ব বলে। এটা হচ্ছে সংজ্ঞা।
ক্লিয়ার? আপেক্ষিক ঘনত্ব মানে বোঝা যাচ্ছে? আপেক্ষিক মানে হচ্ছে কি বলতো, বললাম না তুলনামূলক মান, কি তুলনামূলক মান, ব্যাস। দেখো এখানটা কোন বস্তুর ঘনত্বকে কার সঙ্গে তুলনা করছি আমি, এখানটা কোন বস্তুর ঘনত্বকে কার সঙ্গে তুলনা করছি, 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্বের সাপেক্ষে তুলনা করছি। মানে কোন বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্ব মানে কি জানলাম? আপেক্ষিক ঘনত্ব সমান বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সি উষ্ণতায়, এইটাই বললাম তখন, জলের ঘনত্ব। ক্লিয়ার? বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব। আচ্ছা, এটাকে আপেক্ষিক ঘনত্বকে দেবো আমি আর ডি। কেন বলছি আর ডি? আপেক্ষিক ঘনত্বের ইংলিশ কি? রিলেটিভ ডেনসিটি, মানে আর এইভাবে নাম দিতে হয়। আর ডি সমান বস্তুর ঘনত্ব, মানে ঘনত্ব কি দ্বারা প্রকাশ করি? রো। বস্তুর ঘনত্ব মানে রো ও, বলতে পারি আমরা। ও মানে কি? অবজেক্ট, মানে বস্তু, তাই না? বস্তুর এইসব শিখে নাও, এইসব শিখে নিতে হবে তোমাদের, উঁচু ক্লাসে কাজে লাগবে এগুলো। বস্তুর ঘনত্ব কিভাবে নাম আসছে? বস্তুর ঘনত্ব, বস্তু মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ও এসছে, ঠিক আছে? অবজেক্ট থেকে ও এসছে। তারপর কি রো কি হবে? এটা ওয়াটার মানে জল, রো ডব্লিউ। লিকুইড না, ওয়াটার বলা হচ্ছে, তরল বলছি না তো আমি। হাওয়া যাচ্ছে এখানে, এই হাওয়া যাচ্ছে তোর কাছে, মানে এ রিল্যাক্স আছে, দুটো হাওয়া আছে। ও কার্তিক বাবু। আপেক্ষিক ঘনত্ব মানে বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। যে পারবে এই প্রশ্নটা, তাকে আমি চকলেট খাওয়াবো। চকলেট খাওয়াবো এই কথাটা প্রতিদিন বলি। দেখো আপেক্ষিক ঘনত্বের একক কি হবে? আপেক্ষিক বা গুরুত্ব বা ঘনত্বের, গুরুত্ব বা ঘনত্ব একই জিনিস, আবার বলছি কিন্তু, ঘনত্বের একক। আপেক্ষিক ঘনত্বের একক কি হবে বলো? আপেক্ষিক ঘনত্ব মানে কি? বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব। অ্যাকচুয়াল কি? জলের ঘনত্ব। তাহলে 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 কি হবে? ঠিক, রাইট। উপরে কি জল? এটা তো ঘনত্ব, এটাও তো ঘনত্বের একক। বস্তুর ঘনত্ব একক যা, বস্তুর ঘনত্ব, যে কোনো বস্তুর ঘনত্বের একক কি? হ্যাঁ বলেনি ঠিকঠাক তো, এক চান্সে বলেনি। হাফ চকলেট দোকান থেকে কিনে এনেছে। বলছি বস্তুর ঘনত্ব মানে কি? ঘনত্বের একক কি? একটা বলছিলাম এখানে লিখি, কেজি, মনে করে এসে একক, কেজি পার মিটার কিউব। কেজি আর জলের ঘনত্ব মানে কি? সেটাও তো ঘনত্ব, সেটাও তো ঘনত্ব, কেজি পার। কি হলো? সব কেটে উড়ে যাবে, একই রাশি দুটো উপরে। এটা কি তাহলে? প্রথমে পড়ানো হয়েছিল, প্রথম চ্যাপ্টারে বলে লিখেছিলাম এগুলো। এটা কি? একক বিহীন রাশি। একক বিহীন রাশি কেন? একক বিহীন রাশি কেন? আসলে আপেক্ষিক ঘনত্ব হচ্ছে কি দুটি সমজাতীয় রাশির অনুপাত। এটাও ঘনত্ব, এটাও ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব হচ্ছে কি একক বিহীন রাশি, মানে এর কোনো একক নেই। কারণ কি? আপেক্ষিক ঘনত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত। সমজাতীয় রাশি মানে কি? দুটোই ঘনত্ব তো এখানটা, সম মানে সমান, একই, ঠিক আছে? সমজাতীয় রাশির অনুপাত, ব্যাস, কেটে গেছে আর কি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বাচ্চাবাটি বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তোমরা মনে রাখো কিছু জিনিস। জলের ঘনত্ব কত আমরা আগে বলেছি তো, আরেকবার বলে দিচ্ছি আমি। জলের ঘনত্ব কত? এসআইতে কত জলের ঘনত্ব বলে দিচ্ছি আমি একবার। মানে জলের ঘনত্ব এটা আছে না, জলের ঘনত্ব লাগছে তো। জলের ঘনত্ব কত হয়? স্টার দিয়ে লেখো। জলের ঘনত্ব মানে রো ডব্লিউ এসআইতে মনে করবো। কিছু মনে করবো এটা এসআইতে, ডব্লিউটা কিন্তু নিচে হবে, কিন্তু পাশাপাশি লিখে দেবে না, ঠিক আছে? রো ডব্লিউ
সমান এসআইতে মনে করো এর কত হয় 1000 হয়, করিনি আমি? তাহলে বলতে পারছিস না কেন? কেজি পার মিটার কিউব। আর রো ডব্লিউ সিজিএস পদ্ধতিতে মান 1, সিজিএস পদ্ধতিতে এর মান হয় 1 গ্রাম পার সেমি কিউব। বুঝলি, তোমাদের প্রশ্ন সব প্রশ্ন জানা পড়ে পরীক্ষায়। আবার বলছি তোমাদের, রাজদীপ তুমি দেখে নিয়েছো সব প্রশ্ন জানা পড়ছে, তুমি লিখতে পারো আমি কার দোষ? এই জন্য মাথা গরম হয়ে গেছিল আমার। অজানা পড়েছে পারোনি, ঠিক আছে ভাই, আমি মেনে নিলাম, অজানা পড়তেই পারে। এইটুকু কনফিডেন্স তোমাদের আমি দিয়ে দেবো। আমি অনলাইন পড়াই তো, আমি অনলাইনে পড়াই তো, দেখে আসার দরকার কি? 10-এ উঠেছে সে, 9 থেকে পড়াচ্ছি। মুছে দিচ্ছি, রেডি? ক্লিয়ার? জলের ঘনত্ব কত এসআইতে? 1000 কেজি পার মিটার কিউব। আর সিজিএস পদ্ধতিতে একক একক মান কত? 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে কি লিখলাম? আর ডি। রাজদীপ স্টপ, রাজদীপ আর ডি সমান মানে আপেক্ষিক ঘনত্ব সমান রো ও বাই রো ডব্লিউ, তাই তো? আপেক্ষিক ঘনত্ব সমান বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। আচ্ছা এবার বলো আপেক্ষিক, এবার আমরা শিখবো আপেক্ষিক ঘনত্ব অনুসারে বস্তুর ভাসন নিমজ্জন। আপেক্ষিক ঘনত্ব অনুযায়ী কখন বস্তু ভাসবে, কখন বস্তু ডুববে, ঠিক আছে? এগুলো তোমাদের কোনো বইতে পাবে না, এগুলো দেখো। আপেক্ষিক ঘনত্ব অনুযায়ী বস্তুর ভাসন ও নিমজ্জন। এসব প্রশ্ন তোমরা প্রশ্নবিচিত্রে পেয়ে যাবে। আপেক্ষিক ঘনত্ব অনুযায়ী বস্তুর ভাসন ও নিমজ্জন। যদি আপেক্ষিক ঘনত্বের মান বা গুরুত্বের মান, যদি আপেক্ষিক গুরুত্বের মান যদি মনে করো, আপেক্ষিক ঘনত্বের মান যদি মনে করো 1-এর থেকে কি হচ্ছে বেশি, 1-এর থেকে বেশি, তখন কি হবে বস্তু? 1-এর থেকে বেশি মানে কোনটা? এখানে কি বেশি হবে বলতো? ভালো না, দেখো যখন আপেক্ষিক ঘনত্বের মান কখন 1-এর থেকে বেশি হবে, মানে উপরের রাশিটা কি বেশি না হবে না কম হবে এর থেকে? একটা সংখ্যা, একটা এই রাশিটার ভাগফল, এই দুটোর ভাগফল কখন 1-এর বেশি হবে? এই দুটোর ভাগফল কখন 1-এর বেশি হবে? আরডির মান, আপেক্ষিক ঘনত্বের মান কখন 1-এর বেশি হবে? যখন মনে করো এটা মনে করো হলো বড় সংখ্যা, এটা কি ছোট সংখ্যা? মনে করো এটা 4, এটা কত 2, মানে কত 2। মনে করো এটা হচ্ছে ছোট সংখ্যা 2 বা 1 ধরলাম 1, এটা কত বড় সংখ্যা 2, তাহলে কখন 1-এর বেশি হচ্ছে? তাহলে উপর স্বাভাবিক তো, এটা অঙ্কের জিনিস। যখন উপরেরটা বড় হবে তখন মানটা 1-এর বেশি হবে। যখন উপরের রাশিটা বেশি হবে মানে বস্তুর ঘনত্ব বেশি হবে, যখন বস্তুর ঘনত্ব বেশি হয়, জানি এগুলো আমরা, নর্মাল জিনিস। এই আপেক্ষিক ঘনত্বের মান 1-এর বেশি মানে বোঝায় যখন বস্তুর ঘনত্ব বেশি, মানে বেশিকে আমরা কম, জলের ঘনত্ব তখন কত হবে? কম, কম হবে। কার থেকে কম হবে? উপরের থেকে নিচেরটা কম, তখন তো ভাগফল কত হয়? 1-এর বেশি হয়তো। যখন উপরেরটা ছোট নিচেরটা বড়, তখন ভাগ হবে কোনোদিন 1-এর বেশি হবে মান। দেখো না, উপরেরটা যখন 4, নিচেরটা যখন 2 ধরলাম, আমি ধরেছি সাপোজ, তখন আরডি কত বেরিয়েছে 2। যখন উপরেরটা 1, নিচেটা কত 2, তখন এতে ভাগফল কত হচ্ছে? 1-এর কম তো, কত 0.5। তাহলে কি 1-এর বেশি হলে কি বস্তুটা কি হবে? জলের ঘনত্ব কম, বস্তুর ঘনত্ব বেশি, তখন বস্তু কি হবে? জলে ডুববে না ভাসবে? ডুবে যাবে। ক্লিয়ার? মানে এখানে কি এটার মানে হচ্ছে, এটা যদি বলা যায় জলের ঘনত্ব, বস্তুর ঘনত্ব বেশি, তুমি এত লিখবো না ভাষা, রো 0 বেশি কার থেকে? রো ডব্লিউ থেকে, তখন বস্তু কি হবে? তখন বস্তুটি ডুবে যাবে, তখন বস্তুটি জলে ডুবে যাবে, বস্তুটি জলে ডুবে যাবে, ব্যাস। মানে আপেক্ষিক ঘনত্বের মান 1-এর বেশি হলে বস্তুটি জলে ডুবে যাবে।
এটা মানে দাঁড়ায় বস্তুর ঘনত্ব বেশি হবে কার থেকে? জলের ঘনত্বের থেকে। 2 নম্বর, এই আপেক্ষিক ঘনত্বের মান 1 থেকে কম হচ্ছে এবার, মানে এটা কি উল্টোটা হবে, মানে জলের ঘনত্ব তখন কি বেশি কার থেকে? বস্তুর ঘনত্ব থেকে। উল্টো মানে তখন বস্তুটা কি হবে, মানে জলের ঘনত্ব বেশি কার থেকে? বস্তুর ঘনত্ব থেকে। তাহলে বস্তু ভাসবে, জলে ভাসবে। আপেক্ষিক ঘনত্বের মান 1 থেকে কম হলে বস্তুটা জলে ভাসবে, 1 থেকে বেশি হলে বস্তুটা জলে ডুবে যাবে। 1 থেকে বেশি মানে বুঝতে হবে উপরের রাশিটা বেশি, মানে বস্তুর ঘনত্ব বেশি, স্বাভাবিক। একটা জলের ঘনত্ব থেকে যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তো ডুবে যাবে স্বাভাবিকভাবে। আর আপেক্ষিক ঘনত্বের মান 1 কম হলে, মানে বস্তুর ঘনত্ব কম হলে, বস্তুর ঘনত্ব কম হলে কি জলের ঘনত্ব বেশি, বস্তুর ঘনত্ব কম, ভাসতে থাকবে। তাহলে বস্তুটি জলে ভাসবে। আপেক্ষিক ঘনত্ব আর ঘনত্বের মধ্যে পার্থক্য 1 নম্বর দিয়ে লেখো। 1 নম্বর তোমরা কি করবে, সংজ্ঞা লিখে দেবে। কি লিখে দেবে এটা? 1 নম্বর কি লিখবে? সংজ্ঞা। হয়েছে? পরেরটা করাবো? আচ্ছা ঠিক আছে, আগে থেকে হবে, ঠিক বলেছিস। এই আপেক্ষিক ঘনত্ব দিয়ে অঙ্ক আছে, আপেক্ষিক ঘনত্ব থেকে অঙ্ক আছে। এখানে সব পড়বে, যা বলছি পড়বে, এগুলো পার্থক্য পড়ে দিতে পারে। আপেক্ষিক ঘনত্বের একক কি পড়ে পরীক্ষা? একক কি? একক নেই, একক ভেঙে আছে। পড়াশোনা করতে হবে, পড়াশোনা ডেলি পড়া ডেলি করতে হবে, অত সহজ না। কোনো পড়া ফেলে রাখা যাবে না, ব্যাস সিম্পল ব্যাপার। পড়া ফেলে রাখা যাবে না, পড়া যত ফেলবে জমা হয়ে যাবে সব। নতুন টপিক হবে আমাদের এবার, পৃষ্ঠ টান। সারফেস টেনশন। নতুন টপিক শুরু করছি, সারফেস টেনশন। বুঝতে পেরেছো? সারফেস টেনশন কি বা পৃষ্ঠ টান। এতক্ষণ আমরা তরল নিয়ে পড়ছিলাম তো, এবার আমরা এখন সারফেস মানে কি, পৃষ্ঠ টান মানে কি, পৃষ্ঠ মানে কি, তরল পৃষ্ঠ নিয়ে পড়বো। কি পড়বো? তরলের পৃষ্ঠ নিয়ে পড়াশোনা হবে এবার, তরলের পৃষ্ঠ বা উপরিতল নিয়ে পড়বো। তরলের পৃষ্ঠ বা উপরিতল নিয়ে পড়বো এবার। দেখি তো পারো, কোনো বোঝানোর জন্য বললাম। আঁকার চেষ্টা করি এটা, ভালো করে দেখো তোমরা। এই তরল আছে এর মধ্যে, ভালো বোঝার চেষ্টা করে। এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 11 চ্যাপ্টার কিন্তু এটা 11 টপিক, ঠিক আছে? বলছি আমরা জানি কি, প্রথমদিন কি বলেছিলাম, প্রত্যেকটা পদার্থ ছোট ছোট অণু দ্বারা গঠিত বা মলিকুলস দ্বারা গঠিত, ঠিক তো? মানে তরল পদার্থ কি মলিকুলস দ্বারা গঠিত বলেছিলাম এগুলো আমরা তোমাদের প্রথম দিন, যে প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মলিকুলস বা অণু দ্বারা গঠিত। আঁকার চেষ্টা করি আমি, কিছু আঁকার চেষ্টা করলাম আমি নাকি, নাহলে আসবে না, ফিল আসবে না। ফিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এত সময় নেই, এত সময় নেই আমার। বলছে সেই আমি সময় নেই বলে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা পদার্থ অসংখ্য কি, তোমার কিছু আঁকো, অল্প করে আঁকো, 5, 7, 10টা। প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি দ্বারা গঠিত? অণু দ্বারা গঠিত। তারপর কি বলছিলাম আমি, একটা জিনিস বলেছিলাম,
কি, যে অণুগুলো পদার্থের মধ্যে থাকা অণুগুলো একে অপরকে কি করছে, এই আকর্ষণ বলকে কি বলি আমরা, আন্তঃআণবিক আকর্ষণ। কি বলছে, এই অণুগুলো একে পরস্পরকে, এই অণুগুলি পরস্পরকে আকর্ষণ করে, অণুগুলি পরস্পরকে, ভালো করে বোঝার চেষ্টা করে, কিন্তু অণুগুলি পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে নাম কি, এর নামটা কি বলা আছে, আন্তঃআণবিক আকর্ষণ বল। ক্লিয়ার? অণুগুলো মানে 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 এই অণু একে টানছে, কালো পেনে, লাল পেনে দেখা যায়, ভালো বোঝা, ভালো বোর্ডের দিকে থাকো, বোর্ডের দিকে থাকো। এই অণু একে টানছে, এও একে টানছে, প্রত্যেকটা অণুকে টানছে, অ্যাকচুয়ালি আকর্ষণ করছে না, এ একে টানছে, এ একে টানছে, সবাই সবাইকে আকর্ষণ করছে, তো সবাই সবাইকে আকর্ষণ করছে, অ্যাকচুয়ালি সবাই সবাইকে আকর্ষণ করছে, প্রতিটা অণু প্রত্যেককে আকর্ষণ করছে, সমান ও বিপরীতমুখী সমান বল দ্বারা, কি দ্বারা, সমান সমান বল দ্বারা, সমান বল দ্বারা। তরলের মধ্যে যে অণুগুলো আছে, দেখো তরলের মধ্যে যে অণুগুলো আছে, তরলের মধ্যে মধ্যে এই জায়গাটা যে অণুগুলো আছে দেখতে পাচ্ছি কি, প্রত্যেকটা অণুকে পরস্পর সমান বলে আকর্ষণ করছে। এই জন্য তাদের কি হচ্ছে, তাদের অবস্থান প্রায় একই আছে, তুই আমাকে যা বলে টানছিস, আমি তোমাকে সেই বলে টানছি, তাহলে দুজন কি স্থির থাকবো আমরা, কারণ তুই দাঁড়িয়ে আছিস মাঝে, তোকে ও টানছে, দড়ি বেঁধে তোকে টানছে যে বল দ্বারা, আমিও তোকে দড়ি বেঁধে সেই বল দ্বারা টানছি, তাহলে কি কেমন থাকবি, স্থির থাকবি, সিম্পল ব্যাপার। তাহলে এই দেখো ভাবো চেষ্টা করো, তাহলে কি মাঝের অণুগুলোর মধ্যে এই কন্ডিশন দেখা যাচ্ছে, মাঝের অণুগুলোর মধ্যে কি দেখা যাচ্ছে, প্রত্যেকটা অণুকে সমান বল দ্বারা আকর্ষণ করে রেখেছে, তার জন্য কি অণুগুলো কি একটা স্থির আকর্ষণ বলের মধ্যে আছে, বা অণুগুলো মাঝের অণুগুলো একটি সাম্যাবস্থায় আছে, কি আছে, সাম্যাবস্থায় আছে। কিন্তু এবার দেখো উপরে অণুগুলো দেখো, এবার উপরে অণুগুলো, এবার তরল পৃষ্ঠের অণুগুলো দেখো, তরল পৃষ্ঠের অণুগুলো কে টানছে, নিচের দিকে টানছে, তরল পৃষ্ঠের অণুগুলো কারা টানছে, এরাও টানছে, ঠিক কথা, এরাও প্রত্যেকে টানছে, একে টানছে, একে টানছে, একে টানছে, ঠিক কথা, হ্যাঁ, কি তরল পৃষ্ঠে যে অণুগুলো আছে একে কে টানছে, এরকম নিচের দিকে টানার চেষ্টা করে শুধু, এই যে টানছে একে নিচে টানছে, একে তত টানছে না, এই উপরের অণুগুলো একেও টানতে পারে, কিন্তু এরকম এত বড় আকর্ষণ বল নেই এর মধ্যে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি এই যে তরল পৃষ্ঠের যে অণুগুলো আছে, সেগুলো কি সমান আকর্ষণ বলের মধ্যে আছে, হ্যাঁ, সমান আকর্ষণ বলের মধ্যে নেই তো, এখানে প্রত্যেকটা অণুকে আকর্ষণ করছে, মাঝে তরলের মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলো প্রত্যেকটা পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে এদের মধ্যে একটা সাম্যাবস্থা আছে, অণুগুলো সাম্যাবস্থা আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তরল পৃষ্ঠের যে অণুগুলো, তাদেরকে শুধুমাত্র কে আকর্ষণ করছে, নিচের অণুগুলো। নিচের অণুগুলো টানা মানে কি, নিচের দিকে টানছে মানে কি, এরা নিচের দিকে আসার চেষ্টা করবে, তরলের অণুগুলো নিচের দিকে নামার চেষ্টা করবে, কি নাকি রে, এই যে টানছে মানে কি, এটা কি জায়গা কম হওয়ার চেষ্টা করছে, ক্ষেত্রফল কম হয়ে যাবে, এই যে টানটাই কি পৃষ্ঠ টান। এই তরলের অণুগুলো কি করছে, নিজের তরলের অণুগুলো উপরে থাকা, তরল পৃষ্ঠের উপরে থাকা অণুগুলি কি করছে, অণুগুলিকে শুধুমাত্র তরলের মধ্যে থাকা অণুগুলো নিচের দিকে আকর্ষণ করার, লেখো এক নম্বর দিয়ে লেখো, যেটা বলছি আরেকবার বুঝিয়ে দেবো নাহলে আমি, হ্যাঁ, দেখো তরলের মধ্যে থাকা অণুগুলি পরস্পরকে আকর্ষণ করে, ভালো করে বুঝতে হবে, এটা সূত্র সাহায্যে ওখানে হয়ে যাবে আমার সংজ্ঞা, কিন্তু এটা ফিলটা নেওয়া বোঝাটা
শর্ট প্রশ্নের জন্য লাগবে এখানে। বুঝছো, তরলের মধ্যে অণুগুলি পরস্পরকে আকর্ষণ করে, হ্যাঁ, একে অপরকে আকর্ষণ করছে, মানে অর্থাৎ তরলের মধ্যের অণুগুলি একটি সমান আকর্ষণ বলের মধ্যে থাকে, একটি সমান আকর্ষণ, সবাইকে টানছে, সমান আকর্ষণ বল দ্বারা কি, সমান আকর্ষণ বলের মধ্যে থাকে, আকর্ষণ বলের মধ্যে থাকে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি অণুগুলি সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় মানে স্থির, সাম্যাবস্থায় থাকে। 2 নম্বর দিয়ে লিখো। 2 নম্বরে আমরা কি লিখবো দেখো, এটা লেখা শেষ করো। এটা সংজ্ঞা না, এটা সংজ্ঞা না, যারা এটা বোঝানো হচ্ছে, চ্যাপ্টারে শুরু হয়েছে মনে করে এটা। এটা কিন্তু এই তরলের পৃষ্ঠে থাকা অণুগুলি সবাই এরকম সমান আকর্ষণ বল বা সাম্যাবস্থায় থাকে না। এই অণুগুলোকে শুধুমাত্র তরলের মধ্যে থাকা অণুগুলো নিচের দিকে আকর্ষণ করে বা টানার চেষ্টা করে, অর্থাৎ তরলের পৃষ্ঠের অণুগুলো নিচের দিকে নামার চেষ্টা করে, তরল পৃষ্ঠে থাকা অণুগুলো কি করে, নিচের দিকে নামার চেষ্টা করে, অর্থাৎ তরল পৃষ্ঠ সংকুচিত হতে চায়, নিচেতে টানছে মানে কি, নিচের দিকে টানছে মানে কি, এটা কি হচ্ছে, সংকুচিত হতে চায় বা ক্ষেত্রফল কমাতে চায়। পৃষ্ঠ এই সব প্রশ্নটা পড়বে, এটা এখান থেকে পড়বে। পৃষ্ঠটা আসলে কি, ক্ষেত্রফল বাড়ানো, তরল পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়ানো, ক্ষেত্রফল কমানো, ক্ষেত্রফল কমানো। কিভাবে কমছে, এই তরল যে অণুগুলোকে নিচের দিকে নামছে, তো নিচের দিকে নামছে মানে কি, তরল পৃষ্ঠটা সংকুচিত হতে চাইছে, সংকুচিত হতে চাইছে মানে কি, ক্ষেত্রফল কমানোর চেষ্টা করছে। কিন্তু দেখো পৃষ্ঠটান বলছি তো, এই শোন, পৃষ্ঠটান মানে কি, তরলের পৃষ্ঠের কথা বলছি, তরলের পৃষ্ঠ একটা যে টান অনুভব করে, অ্যাকচুয়ালি পৃষ্ঠ টান, তরলের পৃষ্ঠ যে টান অনুভব করে, কোন দিকে টান অনুভব করে, নিচের দিকে। কেন, কিভাবে হচ্ছে সেটা ফিল করার চেষ্টা করি আমরা। আমরা জানি প্রত্যেকটা পদার্থ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। যে তরলের যে মধ্যে যে অণুগুলো আছে, দেখো তোমরা নিজে দেখো কি হচ্ছে, প্রত্যেকটা অণুকে আকর্ষণ করছে, মানে তরলের যে মধ্যের অণুগুলো একটা সমান আকর্ষণ বলের মধ্যে আছে, দেখতে পাচ্ছি আমরা, এ অণু একে টানছে, এ অণু একে টানছে, তার জন্য তাদের জায়গা কি অপরিবর্তিত আছে, তাদের যে জায়গা সে ছিল প্রথমে, একটা অণু যে জায়গায় ছিল সেই অণুটা সেই জায়গায় আছে, সর্বদা আছে, মানে সেই অণুটা সাম্যাবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, কারণ সে সমান আকর্ষণ বলের মধ্যে আছে বা স্থির আকর্ষণ বলের মধ্যে আছে। কিন্তু এবার দেখো তরলের পৃষ্ঠের দিকে দেখো, তরলের পৃষ্ঠের ওই যে অণুগুলো আছে দেখতে পাচ্ছি আমরা, ওগুলোকে কারা টানছে, শুধু কারা টানছে, নিচের দিকে থাকা অণুগুলো। তরল পৃষ্ঠে থাকা অণু, উপরে তো আর অণু নেই, তাই না, যে তাকে টেনে ধরে রাখবে, তাকে ধরে রাখবে। যে তরলের পৃষ্ঠে থাকা যে অণুগুলো আছে সেগুলোকে শুধুমাত্র কে টানছে, তরলের মধ্যে থাকা বা নিচে থাকা অণুগুলো নিচের দিকে টানার চেষ্টা করছে, অর্থাৎ তরল পৃষ্ঠ কি হতে চাইছে, সংকুচিত হতে চাইছে, কি হতে চাইছে, নিচের দিকে নামার চেষ্টা, সংকুচিত হতে চাইছে বা ক্ষেত্রফল কমানোর চেষ্টা করছে। এই যে তরলের ধর্ম, তরল পৃষ্ঠের যে এই ধর্মটাকে আমরা বলি পৃষ্ঠ টান। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝে দিচ্ছি। পৃষ্ঠটান কি বুঝলাম আমরা, পৃষ্ঠটান আসলে কি, তরল পৃষ্ঠ ধর্ম। পৃষ্ঠটান আর কি আসলে জানলাম আমরা, তরল পৃষ্ঠের ধর্ম, কি পয়েন্ট এটা, ঠিক আছে। তো পৃষ্ঠটান আসলে কি, তরল পৃষ্ঠের ধর্ম। আর কি বলতে পারি, যে তরল পৃষ্ঠ সর্বদা কি করতে চায়, তরল পৃষ্ঠ সর্বদা কি পয়েন্টগুলো আরেকবার লিখে দিই আমি, তরল পৃষ্ঠটান হলে তরল পৃষ্ঠের ধর্ম, তরলের পৃষ্ঠের ধর্ম, বা তরল পৃষ্ঠ সর্বদা কি হতে চায়, সংকুচিত, সংকুচিত বা ক্ষেত্রফল কমানোর চেষ্টা করে, মেন পয়েন্ট এটা, চেষ্টা করে, ঠিক আছে। এবার একটা প্রশ্ন করো, দেখো তো তোমরা, একটা প্রশ্ন এখান থেকে দিচ্ছি আমি, এইখান থেকে আসবে, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন,
বৃষ্টির ফোঁটা গোলাকার, অবশ্যই বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? শর্ট প্রশ্ন তো বুঝতে পেরেছি, তুমি শর্ট প্রশ্ন বলবে বৃষ্টিটানের জন্য, ঠিক কথা। ক্ষেত্রফল কমাতে হয় অবশ্যই পৃষ্ঠ টানের জন্য, পৃষ্ঠ টানের জন্য। জাস্ট এটা শর্ট প্রশ্ন বললে পৃষ্ঠ টানের জন্য প্রশ্ন পড়ে এটা। দেখা, হ্যাঁ বলছি, সেটা বলবো, এটা বলার জন্য তো আমি এসেছি এখানটা। মানে তরল পৃষ্ঠ, ও অনু আছে এখানটায়, তরল, এগুলো পুরো এটা বৃষ্টির ফোঁটা তো, এটা কি বৃষ্টির ফোঁটা? এটা অনু আছে এখানটায়, এর এই ধারে ধারে কি আছে? অনু আছে তো, আমি এত কিছু আঁকছি না, ভিতরে গুলো আঁকছি না, বৃষ্টির ফোঁটা এটা। মনে করো এই ধারে ধারে যে অনুগুলো, এগুলো কি করতে চাইবে? সংকুচিত হয়ে ভিতরের দিকে আসতে চাইবে, ভিতরের দিকে আসতে চাইবে, মানে ক্ষেত্রফল কি কি কমাতে চাইবে? কি করতে চাইবে? ক্ষেত্রফল কমাতে চাইবে। তার ক্ষেত্র কমাতে চাইলে কি হবে? গোলাকার আকার ধারণ করবে। আর সব থেকে কম হয় গোলাকার হচ্ছে কোনো একটা নির্দিষ্ট আয়তনের বিন্দুর বা জলের ফোঁটার, বা একটা নির্দিষ্ট আয়তনের বিন্দু জলের বা জলের ফোঁটার ক্ষেত্রফল তখনই কম হবে, ক্ষেত্রফল তখনই কম হবে যখন তার আকার কি হবে? গোলাকার হবে। লেখো, আমি যা লিখছি লেখো। একটা পৃষ্ঠটানে ভালো একটা পরীক্ষা করাবো তোমাদের সামনে এখন, ঠিক আছে? বুঝে দিচ্ছি। তাহলে বৃষ্টির ফোঁটা গোলাকার কেন হচ্ছে? এই বৃষ্টির ফোঁটা গোলাকার কেন হচ্ছে? বৃষ্টির ফোঁটা কেমন হয়? এরকম হয়তো, হ্যাঁ আমরা জানি কি পৃষ্ঠটানের জন্য হচ্ছে, আমরা জানি কি তরল পৃষ্ঠ সর্বদা কি করতে চায়? তার ক্ষেত্রফল কমাতে চায়। বলছে এখানে জলের ফোঁটাও কি, জলের ফোঁটাও তার কি করতে চাইবে? ক্ষেত্রফল সর্বনিম্ন করতে চাইবে। এই সর্বনিম্ন কখন হবে? জলের ফোঁটার ক্ষেত্রফল সর্বনিম্ন কখন হবে? যখন তার আকৃতি গোলাকার। ঠিক আছে, পিস্টনের জন্য, পিস্টনের জন্য জলের ফোঁটা গোলাকার হয়, ব্যাস। বুঝে দিচ্ছি। ফাইনালে পরীক্ষা দিয়েছিলাম, বাদ পাশাপাশি তরল পৃষ্ঠে পিস্টনের সৃষ্টি হয় কেন? তরলের পৃষ্ঠে পিস্টনের সৃষ্টি হয় কেন বলো? বলবি, ভালো করে বলতে হবে একটু, যে তরলের যে উপরে পৃষ্ঠ অণুগুলো আছে, সেই অণুগুলোকে শুধুমাত্র তরলের মধ্যে থাকা অণুগুলো আকর্ষণ করছে বা টানার চেষ্টা করছে, আকর্ষণ করছে বা টানার চেষ্টা করছে। এর ফলে কি তরল পৃষ্ঠ সর্বদা তরল পৃষ্ঠ অণুগুলো নিচের দিকে নামার চেষ্টা করে, অর্থাৎ তরল পৃষ্ঠ সংকুচিত হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ সে ক্ষেত্রফল কমানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে তরলের পৃষ্ঠটান, পৃষ্ঠের উপর যে টান পড়ছে। ঠিক আছে, একটা ভালো পরীক্ষা তোমাদের দেখেছো তোমরা, ফু ফু করেছো ছোটবেলায়, সাবানের গুঁড়ো দিয়ে করে, বেলুন না, শ্যাম্পু দিয়ে সাবানের জল দিয়ে ফু ফু, এই সূত্র। দেখো একটা কি করবে তোমরা, একটা রিং তৈরি করবে, ধাতব রিং বা ঝিল্লি, কি বলা হচ্ছে? ধাতব রিং বা ঝিল্লি বলা। তোমরা একটা সরু তার নিলে, সরু তার নিয়ে প্রথমে একটা সরু তার নেবে, তাকে গোল করে এরকম কি করবে, পাকিয়ে ভালো করে একটা রিং এর মতো তৈরি করতে হবে। ধাতব তারের ঝিল্লি বলা হয়, ধাতব রিং তৈরি করলে, যে কোনো তার, ধাতব তারের রিং তৈরি করবে। বাড়িতে কি করবে? ধাতব তারের রিং বানাও। প্রথমে কি বানাও? ধাতব তারের একটা রিং বানাও। ক্লিয়ার? বলছে তারপরে সাবান জলে ডোবাও, তাহলে সাবানে একটা আস্তরণ পড়বে এর উপরে, নাকি রে বাবু? পড়বে তো? তারপরে একটা সাবানের জলের
আস্তরণ পড়বে তো, পড়া উচিত থাকে তো, একটা পাতলা স্পট পড়ে যায়, পড়ে না? একটা ধাতব ধাতব তারের রিং নাও, আবার থেকে সাবান জলে বা শ্যাম্পু জলে ডুবিয়ে নাও, দেখা যাবে তার উপরে একটা কি পড়ছে, আস্তরণ পড়ছে। তারপর কি করবো, একটা এটা সাবান জলের আস্তরণ, কি এটা সাবান জলের আস্তরণ, সাবান জলের আস্তরণ সৃষ্টি করলাম আমি, তাতে তার রিং নিলাম, তারপর সাবান জলের এই নিলাম, তারপর বাড়ির কি করবে, মাকে বলবে একটা ধাগা দাও, ধাগা মানে সুতো, গোল গোলাকার সুতো, বা তুই বানাতে পারো একটা গোলাকার সুতো, করছিলিস কি বললি তো প্রথমে, তোমার মার কাছ থেকে একটা কি নেবে, ধাগা নেবে, ধাগা মানে কি বলে ওটাকে, ধাগা মানে কি বলে, সুতো, গোলাকার সুতো, হ্যাঁ গোলাকার সুতো নাও একটা, এরকম গোলাকার সুতোকে কি করবো আমি, সেই সুতোটাকে এলোমেলো ভাবে ফেলে দেবো, এর উপরে এলোমেলো ভাবে ওর উপরে ফেলে দেবো, গোলাকার সুতো এরকম, সুতো ভালো করে বেঁধে নিবি আর কি, দু পাঁচটা গোলাকার হয়ে যাবে, হ্যাঁ গোলাকার সুতো বা ধাগা বলা হয় কি, গোলাকার সুতো নেবে, হ্যাঁ সুতো নিয়ে এরপরে ফেলে দাও, সামান্য আস্তরণের উপরে আস্তে করে এলোমেলো ভাবে ফেলে দাও, কেমন করে ফেলে দাও, শোন এলোমেলো ফেলে দিলাম, ফেলার পর আমি কি করবো দেখাচ্ছে না, দেখা যাচ্ছে তো, কি করবো তারপর মাঝে একটা ছোট করে ফুটো করে দেবো আমি, কিছু পারবে না, কি হবে, কি হবে এবার, ছোট করে ফুটো করে দিলাম, দেখা যাবে ক্ষেত্রফল কি হতে যায়, কমাতে চায়, তরল পৃষ্ঠটা পৃষ্ঠ তো, যেইখানে ক্ষেত্রফল ফুটো হয়ে গেল ছোট, একটা পৃষ্ঠের সৃষ্টি হলো, এই ধাগা, সরি ধাগা না, এ রিং, যের মধ্যে আমি পে করে দিলাম, ফুটো করলাম, এর মাঝে ছিদ্র হলো তো ওটা, তাহলে ওই ছিদ্রটা ধীরে ধীরে বড় হচ্ছে, মানে টানছে পৃষ্ঠটা, কি করছে এই চারপাশে, যখন এখানে ছোট ফুটো হলো, প্রথমে ছোট ফুটো হলো, এখানে কি আছে এলোমেলো করে আছে, হ্যাঁ টাকা আছে, তো দেখা যাবে এইটা কি পুরোটা আস্তে আস্তে কি বড় হচ্ছে, কি হচ্ছে, কারণ টানছে তো এটা, এই তখন কি এটা কি তরল পৃষ্ঠ কি করতে চায়, সর্বদা ক্ষেত্রফল কমাতে চায়, তরল পৃষ্ঠ তখন ক্ষেত্রফল কত বেশি, তো তরল পৃষ্ঠ ক্ষেত্রফল বেশি, তখন এত ক্ষেত্র তরল পৃষ্ঠ আছে, এটা তরল পৃষ্ঠ, তখন ক্ষেত্রফল কম মানে কি পুরোটা কি হবে আস্তে আস্তে, এখন তরল পৃষ্ঠ ক্ষেত্রফল পুরোটা অনেকটা, তরল পৃষ্ঠ কতটা আছে, পুরো এর ঝিল্লিটা মতো আছে, ঝিল্লি মানে এটা ধাতব তারের রিং যতটা, তার তরল পৃষ্ঠের ক্ষেত্রফল ততটা, এবার আমি কি করলাম, একে ফুটো করলাম, ফুটো করার সঙ্গে সঙ্গে কি হবে, এটা এটা ফাঁকা হয়ে গেছে, তখন এই কি করবে, তখন আস্তে আস্তে এই তরল পৃষ্ঠকে টানার চেষ্টা করছে, এবার যেই সুযোগ পেয়ে গেছে এরকম, তখন এখানে কি তরলের তখন তরল পৃষ্ঠের মতো হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, এটা যেই ফুটো করেছি এখানটা আমি, গোল ফুটো হয়ে গেছে ঠিক কথা, কিন্তু এটা তখন তরল পৃষ্ঠের মতো আকৃতি ধারণ করেছে, তাই না, মানে এর গায়ে গায়ে তখন কোনা আছে, অনু আছে, সেই অনুগুলোকে টানছে, তখন এদিক দিয়ে টানছে অনুটাকে, এদিকে টানছে অনুটাকে, তাহলে আস্তে আস্তে কি হবে, অনুটা বড় হতে থাকবে, বড় হতে থাকবে, বড় হতে বড় হতে বড় হতে বড় বড় হতে হতে এরকম এসে যাবে, তাই তো এরকম আস্তে আস্তে থাকবে, এর মতো বড় হতে থাকবে, এর মতো বড় হতে থাকবে, তারপর দেখা যাবে এমন ভাবে বড় হচ্ছে, এমন ভাবে বড় হচ্ছে, লাস্টে দেখা যাবে হতে হতে বড় হতে দেখা যাবে এই সুতোর মতো এসে গেছে, সুতোর যতটা সুতোর আর হচ্ছে না, মানে কি, মানে এরকম বড় হতে 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 সুতো আছে তো, সুতোটা পুরোটা গোল হয়ে যাবে, আবার এই একটা ধরে টানছে তো, এবার এও তো এটা আছে, তখন কি এরকম আছে, এরকম এরকম কি তরল পৃষ্ঠ, এরকম আছে তরল পৃষ্ঠ, সুতো যে ধাগাটা এলোমেলো করে ফেলেছিলাম আমি, চার মাঝে ফুটো করেছিলাম, সেই ফুটো থেকে কি হচ্ছে, বড় হচ্ছে তো, ফুটো থেকে বড় হচ্ছে তো, তার মানে কি যত বড় হবে আস্তে 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 বড় হবে, এই যে সুতোটা গোলাকার সুতোটা, সে আস্তে আস্তে কি গোলাকার আকৃতি ধারণ করা শুরু করবে, গোলাকার আকৃতি ধারণ করবে, এই ফুটোটা হঠাৎ করে বড় হয়ে যাবে না, দেখা যাবে ফুটো হতে হতে ফুটো হতে হতে বড় হবে, তো এরকম বড় হতে 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 আস্তে আস্তে এর সঙ্গে জুড়ে যাবে, ফুটোটা ছিদ্র ফাঁকা জায়গাটা এর সঙ্গে এসে যাবে, তারপর কি আরো বড় হবে, তখন এটা এই যে এলোমেলো করা সুতোটা তখন কি হবে, গোলাকার হতে থাকবে, আস্তে আস্তে গোলাকার হতে থাকবে, আস্তে আস্তে কি হবে, গোলাকার হতে থাকবে,
একটা সময় এসে দেখা যাবে আর পুরো গোলাকার হয়ে গেছে, আর যাচ্ছে না। কেন? এই সুতোর জন্য আর যাচ্ছে না, যাচ্ছে না। এটাই তো আসল জিনিস, এটাই তো পিস্টন। ক্ষেত্রফল কমাচ্ছে তো। এখন ক্ষেত্রফল ম্যাক্সিমাম করার চেষ্টা করে দিচ্ছি, ম্যাক্সিমাম হয়ে গেছে। ক্ষেত্রফল সর্বোচ্চ ভাবে কমে গেছে এখানটা, ক্ষেত্রফল এখানটায় সর্বোচ্চ ভাবে কমে গেছে। আগে ক্ষেত্রফল ছিল কি পুরোটা তরল পৃষ্ঠের, যেই এখানে ফুটো করলাম আমি, দেখা যাবে এই ফুটোটা বাড়তে থাকবে। মানে এখানে একটা ফুটো করেছি মানে বুঝতে হবে এখানে একটা কি সৃষ্টি হয়েছে, পৃষ্ঠের সৃষ্টি হয়েছে। সেই পৃষ্ঠে থাকা অণুগুলোকে কি করছে, এই পাশে থাকা অণুগুলো আস্তে আস্তে টানছে, আস্তে আস্তে কি করছে, টানছে। টানা মানে এটা কি ফুটোটা বড় হচ্ছে, ফুটোটা বড় হচ্ছে বা ছিদ্রটা বড় হচ্ছে, বড় হতে হতে দেখা যাবে এরকম চলে এসছে। তখন এই যে সুতোটা এলোমেলো করে থাকা সুতোটা কি হবে, আস্তে আস্তে সেও কি করতে থাকবে, গোলাকার, পুরো গোলাকার আকৃতি ধারণ করবে। তারপর যতটা সে ম্যাক্সিমাম গোলাকার হওয়ার কথা হয়ে যাবে, তারপর তার বড় হতে পারবে না। যতটা সে ম্যাক্সিমাম গোলাকার হওয়ার হয়ে যাবে, তারপর সে আর গোলাকার হতে পারবে না। পারবে কি? পারবে না। এইভাবে থেকে যাবে, আর এইভাবে থেকে যাবে। এটা হচ্ছে পৃষ্ঠটানের ক্ষেত্রফল কমানোর চেষ্টা করে তার একটা। কেন আছে? ফাঁকা হয়ে গেছে তো। কি বুঝলি তাহলে এতক্ষণ? হ্যাঁ, না গলানোর কি আঙুল গলাতে পারি যাবি? না গলানোর কি আছে, বুঝতে পারছিস না? ফাঁকা হয়ে গেছে, এটা ফুটো করেছে বলছি। কি বলছি? এটা ফুটো করেছে। এই ফুটোটা কি হচ্ছে আস্তে আস্তে, এই ফুটোটা কি করছে আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হতে হতে দেখা যাবে এটাও এর সঙ্গে মিশে গেছে, তখন এটাও বড় হতে থাকবে। এটা এলোমেলো আছে, এটাও বড় হয়ে হতে হতে গোলাকার হয়ে যাবে। ঠিক আছে, লেখো এবার, লেখো কিছু লাইন লিখে দাও, তোমার ছুটি দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, এখানে এখানে ভালো লাগবে, তাহলে থাকুক। মাথা ঘুরে যাচ্ছে। বলছে একটি ধাতব তারের রিং নেওয়া হলো এবং রিংটিকে সাবান জলে ডুবিয়ে একটি আস্তরণ সৃষ্টি করা হলো। পুনচ্ছেদে লেখো, একটি গোলাকার সুতো এলোমেলো ভাবে আস্তরণের উপরে ফেলা হলো। একটি গোলাকার সুতো এলোমেলো ভাবে, 1-2 করে লেখা, পয়েন্ট দিয়ে 3 নম্বর পয়েন্ট দিয়ে। এবার ওই সুতোর মাঝে যে সুতোটা ফেললাম আমি, সুতোর মাঝে একটি ক্ষুদ্র ছিদ্র করা হলো। বড় না, আবার বড় করে দিবি না, একটা পিন দিয়ে ফুটো করে দিবি, জাস্ট ফেটে যাবে তখন। পিন দিয়ে, হ্যাঁ, ক্ষুদ্র ছিদ্র করা হলো। দেখা যাবে ছিদ্রটি ধীরে ধীরে বড় হচ্ছে। একসময় দেখা যাবে এলোমেলো থাকা সুতোটি গোলাকার আকৃতি ধারণ করবে। এই পরীক্ষার দ্বারা আমরা প্রমাণ করতে পারি যে তরল পৃষ্ঠ সর্বদা তার ক্ষেত্রফল কমানোর চেষ্টা করে। ক্লিয়ার? ব্যাস। মানে আগে ক্ষেত্রফল মানে কি, আগে পুরো তরলের আস্তরণটা পুরোটা ছিল, আগে তরলের আস্তরণটা পুরোটা ছিল। যে ফুটো করলাম আমি, তখন একটা কি এখানে কি একটা পৃষ্ঠের সৃষ্টি হচ্ছে, গোলাকার পৃষ্ঠ। এরকম দেখো, যে এখানে গোল করলাম আমি, মানে বড় করে রাখছি, হ্যাঁ, গোলাকার ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, তো এখানে অণু আছে। এই অণুগুলোকে কি করছে, টানছে এদিকে, এই অণুগুলোকে বাইরের দিকে টানছে। টানলে কি হবে, এটা ফুটোটা আস্তে আস্তে কি হবে, বড় হতে থাকবে। বড় হওয়া মানে কি, তখন দেখা যাবে ধীরে ধীরে এই এলোমেলো থাকা সুতোটাও কি হচ্ছে, গোলাকার হতে থাকছে। ম্যাক্সিমাম জায়গায় এসে গোলাকার হয়ে থেকে যাবে। মানে এখন পৃষ্ঠটান কত, এখন ক্ষেত্রফল কত, এইটুকু জাস্ট। এখন তরল পৃষ্ঠের ক্ষেত্রফল কত, আগে ছিল কত, পুরোটা। 9:30 বাজে না এখন, চল বাড়ি যা।